ক্যালেন্ডারের পাতা থেকে চলে যায় আরও একটি মাস। শিকদার মানুষগুলোর ভিন্ন খুশিতে মেতে উঠেছে। তাদের বাড়ির ছোট মেয়ে বাড়িতে ফিরে আসছে, তাও নিজ পায়ে হেঁটে। বাড়ির প্রতিটা সদস্য খুশির অন্ত নেই, তবে সেই খুশিতে সামিল হতে পারছে না শিকদার বাড়ির বড় ছেলের পরিবার। কোনো গোপন সমস্যার কারণে তারা রাজশাহীতে আসতে পারছে না। সেটা কি বাড়ির কেউই জানে না। রামিম মিথিলার ছেলেকে দেখতেও তারা আসতে পারেনি, কারণ জানতে চাইলে শুধু বলছে সময় হলে নিজেরাই দেখতে পারবে। তাই আর কেউ ঘাটায়নি তাদের। এয়ারপোর্টের সামনে অপেক্ষারত আছে রামিম, রওনাক, সিরাত ও নাহিল। রওনাকও তার পরিবার রাজশাহী যাচ্ছে না, তবে আজ মাশরাফি ও সারাহকে নিয়ে যাচ্ছে তাদের বাসায়। এখানে রাত থেকে কাল সকালে তারা রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে। কতগুলো মাস পরে নিজ দেশে পা রেখেছে তারা। এদেশে মাটিতে বাতাসে আপন আপন একটা ঘেরান আছে। এয়ারপোর্টের দরজার বাইরে এসে সারাহ সর্বপ্রথম চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস টানে। তার এক হাত মাশরাফির হাতের মাঝে। মাশরাফির হাতে দুটো বড় বড় লাগেজ। আশেপাশে তাকে খুঁজছে পরিচিত মুখ। এদিকে সারাহ পারছে না খুশিতে লাফাতে। মাশরাফির কড়া দৃষ্টি মুখের পরে সেটা আর করতে পারছে না। উৎসুক দৃষ্টি একসময় মিলিত হয় পরিচিত মুখগুলোর সাথে। সিরাত বোনকে দেখে এক ছুটে চলে যায় তার কাছে। উৎসুক দৃষ্টি একসময় মিলিত হয় পরিচিত মুখগুলোর সাথে। সিরাত বোনকে দেখে এক ছুটে চলে যায় তার কাছে। দু বোন এতদিন বাদে দেখে দুজন দুজনকে জাপটে ধরে। সিরাত বোনকে নিজ পায়ে দাঁড়িয়ে থাকে দেখে চোখ ছলছল করে ওঠে। সে নিজ চোখে দেখেছে ওই কঠিন মুহূর্তটা কিভাবে কাটিয়েছে তার বোন। তোদের জাপটাজাপটি শেষ হলে এবার চল। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। কেন, আপনার কি হিংসা হচ্ছে আমাদের দেখে? এ আপু, যা তো, তার একটু জাপটাইয়া ধর। বেচারা মেলা কষ্ট পাচ্ছে, তাকে কেউ জড়াইয়া টড়াইয়া ধরতেছে না। বিবাহিত মহিলারা কেন আমাকে জড়িয়ে ধরতে যাবে? এই মহিলার স্বামী যদি শুনে তুই এ কথা বলছিস, তোকে ওই খুঁটির সাথে বেঁধে রাখবে। হ্যাঁ। সিরাজ সারাহকে ছেড়ে দিয়ে মাশরাফির সাথে কুশলাদি বিনিময় করে। তাদের কথোপকথনের মধ্যে রওনাক ও রামিম এসে হাজির হয়। সাথে ছিল নাহিল। একে একে দুজনে মাশরাফির সাথে কোলাকুলি করে কুশলাদি বিনিময় করে। রামিম এগিয়ে আসে বোনের দিকে। ভাইকে দেখে সারাহ আহ্লাদি হয়ে ওঠে। চোখের পানি নাকের পানি এক করে বুকের মধ্যে পড়ে থাকে। বোনকে নিজ পায়ে দাঁড়াতে দেখে রামিমও আবেগী হয়ে ওঠে। সারাহ নাহিলের মাঝে পূর্বে খুনসুটি লক্ষ্য করা যায়। সকলে পেছনে কথা বলতে বলতে আসছে। অন্যদিকে সারাহ নাহিলের হাত ধরে আগে আগে হাঁটা ধরেছে। দুজনে হেলতে দুলতে এগিয়ে যায়। গাড়ির কাছে আগে আগে নিজেদের জায়গা নিয়ে বসে পড়ে। দিন দুনিয়া খেয়াল তাদের নেই, তারা নিজেদের গল্পে মশগুল। বাকি সকলে এসে গাড়িতে বসে। গাড়ি ছুটতে শুরু করে নিজ গন্তব্যের দিকে। বাসার সামনে এসে থামে। বাসার মধ্যে প্রবেশ করতেই সারাহ লুটিয়ে পড়ে সোফার উপরে। তা দেখে সিরাত বলে, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দে, বিছানায় যাবি, ওঠ এখন। আপুরে, আমার শরীর আর চলছে না, ওঠ, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আপু, সিরাত তাকে টেনে তুলে নিয়ে নিজের ঘরে যায়। আজ তারা তিনজন এ ঘরেই শোবে। রামিম, রওনাক, মাশরাফি নাহিলের ঘরে। সকলে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে কিছু সময় গল্পগুজব করে যার যার ঘরে চলে যায়। পরের দিন সকাল সকাল খাওয়া দাওয়া সেরে সারাহ, মাশরাফি, রামিম বেরিয়ে পড়ে রাজশাহীর উদ্দেশ্যে। বাড়ির প্রতিটি মানুষ তাদের অপেক্ষায় বসে আছে। রাজশাহীতে পৌঁছাতে তখন দুপুর গড়িয়েছে। সদর দরজায় এসে উপস্থিত হয় তারা। সায়রা মেয়েকে দেখে আবেগপ্লুত হয়ে পড়ে। দরজার সামনে থেকে একচোট কান্নাকাটি পর্ব সেরে নিয়েছে। একে সবার সাথে আলাপ সেরে নিজেদের ঘরে যায়। কতগুলো মাস পর নিজের ঘরে এসে সারাহর মাঝে অন্যরকম অনুভূতি হচ্ছে। যেমনটা সে রেখে গিয়েছিল তেমনভাবে গুছিয়ে রেখেছে তার মা। অ্যাক্সিডেন্টের পর কয়েক মাস নিচতলায় গেস্ট রুমে থাকতে হয়েছে। ঘুরে ঘুরে প্রতিটা জিনিস দেখছে, ছুঁয়ে দেখছে সব কিছু। ঘরে প্রবেশ করে কেউ আস্তে করে দরজা লাগিয়ে এগিয়ে যায় সারাহর দিকে। সারাহ ঠিকই বুঝেছে মানুষটা কে। 24টা ঘন্টা একটা মানুষের সাথে কাটিয়েছে গত কয়েক মাস। তার শ্বাসের গতিটা পর্যন্ত তার নখদর্পণে। মাশরাফি এগিয়ে এসে পেছন থেকে হাত গুলিয়ে বুকের সাথে চেপে ধরে সারাহকে। সারাহর পিঠ গিয়ে ঠেকে মাশরাফির বুকে। কাঁধে মুখ গুজে গভীর শ্বাস টানে। সেভাবে পড়ে রয় বেশ কিছু সময়। গোসলে যাবেন না? যাব একটু পরে। তাহলে আমাকে ছাড়ুন, আমি গোসল করে আসি। উফ,
এভাবেই থাকো, ভীষণ ক্লান্ত, আমি একটু এনার্জির দরকার। যত প্রকার নাটকের কথাবার্তা। এবার চুপ থাকো। সারা হওয়ার কী করার, সেভাবেই দাঁড়িয়ে থাকে ড্রেসিং টেবিলের সামনে। চোখ তুলে দেখে নিজেদের অবস্থান। দুজোড়া চোখের মিলন ঘটতেই সারাহর লাজের চোখ সরিয়ে নেয়। শিকদার বাড়ির ডাইনিংয়ে আজ বাহারি আয়োজন। টেবিল ভর্তি নানা পদের খাবার। সারা ও মনিরা মিলে হাতে হাতে খাবার বেড়ে দিচ্ছে। কতগুলো দিন পর ছেলে মেয়েদের নিজ হাতে খাবার বেড়ে খাওয়াচ্ছেন। সারাহ কোনো মতে খেয়ে ছোট মিথিলার ঘরে। মিথিলা ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছেলে কাঁদছিল, তাই ছেলেকে ঘুম পাড়াতে এসে নিজেই ঘুমিয়ে পড়েছে। সারাহ পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে সাবধানে মিথিলার পেছন থেকে জড়িয়ে ধরে। ঘুমের মাঝে কারো টের পেয়ে হঠাৎই ঘুম ভেঙে যায়। তার আচমকায় লাফিয়ে ওঠে। সামনে সারাহকে দেখে স্বাভাবিক হয়। ফাজিল মেয়ে, ভয় পাইয়ে দিয়েছ একদম। এভাবে কেউ ভয় দেখায়? আমি তো ভয় দেখাইনি, আমি তো ভালোবেসে জড়িয়ে ধরতে গিয়েছিলাম। এখন তুমি যদি ভয় পাও, এতে কি আমার দোষ? না, দোষ না, আমার হয়েছে। গুড। বাড়ির বউরা এমনই হতে হয়। সব দোষ নিজের ঘাড়ে টেনে নিতে হয়। ফাজিল। সারাহ লাফিয়ে বিছানায় উঠে বাবুর কাছে যায়। বাবুর দিকে ঝুঁকে দু গাল আদর করে দিয়ে বলে, কী গো ছোট্ট শিকদার, এভাবে পরে পরে ঘুমালে হবে? ফুপিকে ওয়েলকাম করবে না? এত শব্দে রাইফের ঘুম ভেঙে যায়। চোখের সামনে অপরিচিত মুখ দিয়ে ঠোঁট উল্টে কেঁদে ফেলে। দেখেছো ননদি, তোমাকে ওয়েলকাম করবে। আবার উত্তম উপায় আছে তার কাছে, লাগবে তোমার? তুমি শিখে পড়ে দিয়েছ না ছেলেকে যে আমি এলেই আমাকে দেখে এভাবে কেঁদে ওঠে যেন। আমি কিছুই বলিনি। এখন তোমার চেহারা দেখে সে যদি কেঁদে ফেলে, তাতে আমার কি করার? তুমি কি আমার চেহারায় ভয়ঙ্কর বলতে চাইছো? তুমি বুদ্ধিমতী মেয়ে, বাকিটা বুঝে নাও। ফাজিল মহিলা। আজ আসুক আমার ভাই। তোমার নামে নালিশ যদি না দিয়েছি, আমি সিকদার বাড়ির ছোটো মেয়ে না। তুমি তো এখন আর সিকদার বাড়ির মেয়ে নেই, শেখ বাড়ি বউ। এখানে বসে কা কা না করে নিজের বাড়িতে যাও। অতিথি অতিথির মতো থাকবে। চলতে থাকে দুই ননদ ভাবির মিষ্টি ঝগড়া। তাদের মাঝে সম্পর্কটা বোনের চেয়ে কম নয়। এ বাড়ির প্রতিটি মানুষ ভালো। তা না হলে নির্বিঘ্নে কতগুলো বছর এই ছাদের নিচে কাটিয়ে দিতে পারতো না। দেখতে দেখতে চলে যায় আরও 2টি সপ্তাহ। এতদিনের অপেক্ষায় অবসান ঘটেছে। সিরাতকে আজ অন্য দিনের তুলনায় বেশি খুশি দেখা যাচ্ছে। সে অতি উৎসাহের সাথে ঘরের কাজগুলো সেরে নিচ্ছে। অন্যদিকে রওনাপের আজ হাসপাতালে যায়নি। নাহিলে স্কুলে যায়নি। দুই বাবা ছেলে মিলে ঘরে মিলে কিছু একটা করছে। সিরাত বার কয়েক ঘুরে এসেছে। দুজনকে ডেকেও খাবার টেবিলে আনতে পারেনি। কি শুরু করছো তোমরা? খাওয়া দাওয়া লাগবে না নাকি? আসছি, এই তো আরেকটু। সেই থেকে তো এই কথা শুনে আসছি। নাহলে বাবা তুমি চলে এসো, তোমার বাবার খাওয়া দরকার নেই, তুমি খেয়ে নাও। মা একটু, একটা চড় দেবো তোমায়। 10টা বেজে গেছে, খাওয়া নাম নেই। এসো, আমি আসলে ভালো হবে না কিন্তু, ধমকে সুরে বলে। নাহিল অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকায়। রৌনকের ছেলের দিকে অসহায়ভাবে তাকায়। মানে, এখানে তার কিছু বলার নেই, বলে সে নিজেই বিপদে পড়বে। সেদিন রাতের পর থেকে বেশ ভয়ে আছে রওনক। 19 থেকে 20 হলেই বউ ফেলা তুললে সাপের মতো ফুঁসফুঁস করে ওঠে। চলো আব্বু, আমরা আগে খেয়ে আসি, তারপর বাকি কাজ করব, কেমন? ছেলের হাত ধরে বেরিয়ে আসে ঘর থেকে। সিরাত খাবার বেড়ে রেখেছে টেবিলে, যা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গেছে। সে ঠান্ডা খাবারই চুপচাপ খেয়ে ওঠে। আবারও ফিরে যায় নিজেদের বাকি কাজ সারতে। দুপুরের পর নাহিল ও রওনক রেডি হয়ে সোফায় বসে আছে। অপেক্ষা করছে সিরাতের জন্য। সিরাত তৈরি হচ্ছে আর চোখে তাকায় বিছানার পাশে পাতলা দোলনার দিকে। এটাই সকল থেকে দুই বাবা ছেলে মিলে সেট করেছে। এটা সেটা দিয়ে সাজিয়েছে, সাথে বাবুর প্রয়োজনীয় সকল কিছু গুছিয়েছে। ঠোঁটের কোণে মুচকি হাসি খেয়ে যায়। এতদিন যার অপেক্ষার দিন পার করেছে, অবশেষে সে আসছে। চলছে তাদের মাঝে। গাড়ি এসে থামে হাসপাতালের সামনে। একে একে 3জন গাড়ি থেকে বের হয়ে ভিতরে প্রবেশ করে। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে সকল ফর্মালিটি পূরণ করে তারা যায় ছোট্ট রোজার কাছে। সে এখন নানির কোলে শুয়ে হাত পা নেড়ে খেলছে। সিরাত নিঃশব্দে পাশে গিয়ে বসে, বিনা 2 চোখের পানি। কিছুক্ষণ পরপর কপালের গালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। সিরাত তার কপালে হাত রাখে। বীরদার শরীর কেঁপে ওঠে।
চাচি এত কান্নাকাটি করছেন কেন? ও তো আপনাদের ছেড়ে একেবারে চলে যাচ্ছে না। আপনারা জানেন আমাদের বাসা। চাচি, আপনারই যখন ইচ্ছা হবে যাবেন, থাকবেন, নিজের মেয়ের বাড়ি মনে করে থাকবেন। এভাবে কান্নাকাটি করলে কিভাবে নিয়ে যাই বলেন? বৃদ্ধার চোখ মুছে বলে, কি করি বলো মা, মায়াটার কথা মনে পড়তেছে। আর যদি এই বাচ্চা থাকতো। বৃদ্ধা এগিয়ে এসে বৃদ্ধার কাঁধে হাত রেখে বলে, ওসব ভেবে আর কষ্ট পেয়ে কি হবে বলো? সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত বিকেলে তো নানু ভাইকে নিয়ে যেতে অসুবিধা হবে। সে এগিয়ে বাচ্চাটা কোলে নেয়, রৌনকের দিকে এসে তার দিকে বাড়িয়ে দেয়। ওকে ওর মায়ের কোলে দেন চাচা, এদিকে এসো। সিরাত বৃদ্ধার সাথে নিয়ে তাদের কাছে যায়। বৃদ্ধা হাত বেরিয়ে সিরাতের কাছে দেয়। সিরাত ছলছল চোখে কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ছোট্ট নরম দেহটা দু হাতের মাঝে বুকে জড়িয়ে নেয়। চোখ থেকে অঝরধারা বয়ে যাচ্ছে। পরপর চুমু খায় গালে কপালে। নিচু হয়ে নাহিলকে দেখায়, নাহিলের চুমু খায় বোনের গালে। রওনক এগিয়ে এসে মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, চলেন আম্মা, আমরা এখন বাসায় যাই। চাচা চাচি আপনারাও চলেন। শেষবার ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে আসে। সিরাত বেবি হুডের টাওয়াল নিয়ে জড়িয়ে নিয়ে বসে গড়িতে। তার এক পাশে নাহিল, অন্য পাশে রোজান নানি। নাহিল পুরো রাস্তা বোনের সাথে গল্প করতে করতে এসেছে। বাচ্চাটা কি বুঝেছে কে জানে, পিট পিট করে চেয়ে চেয়ে শুধু। রোজা এখন মায়ের ঘেরান, মায়ের উপস্থিতি চেনে। শেষ 2 সপ্তাহ সিরাত ডাক্তারের পরামর্শ রোজার সাথে অনেক বেশি সময় কাটিয়েছে। অনেক সময় রাতেও থেকেছে রোজার সাথে। বাড়িতে এসে কলিং বেল চাপেই ভেতর থেকে দরজা খুলে দেয়। ভেতরে আয়শা ও রায়হান। তারা ফুল দিয়ে বরণ করে নতুন বাবুকে। ভেতরের দৃশ্য পাল্টে গিয়েছে তাদের অনুপস্থিতিতে। আয়শা ও রায়হান বাসার ঘরটা সাজিয়ে রং বেরঙের বেলুন দিয়ে। রোজার নানা নানি রোজাকে ঘিরে এত আয়োজন দেখে আবেগপ্লুত হয়ে পড়েছে। আঁচলে চোখ মোছে। অন্যদিকে রোজা পিটপিট করে চেয়ে চেয়ে সকলকে দেখে। আসার পর থেকে একল ওকল করে সে ক্লান্ত হয়ে গেছে। হই হুল্লোড়ে কেঁদে উঠেছে গলা ছেড়ে। রোজা মেয়ের কান্না দেখে তাকে ঠান্ডা করতে ব্যস্ত হয়ে পড়ে। রৌনক তাদের ঘরে পাঠিয়েছে। সে নিজে যায় মেয়ের খাবারের ব্যবস্থা করতে। যেহেতু পূর্বে এক বাচ্চা পালন করেছে সে, তাই অভিজ্ঞতাও আছে। মেয়েকে খাইয়ে দাইয়ে চুপ করায়। সিরাত বিছানায় মেয়েকে কোলে নিয়ে বসে আছে। এক পাশে রৌনক শুয়ে শুয়ে ফোন দেখছে, অপর পাশে নাহিল বোনের সাথে কথা বলছে। রোজান নানা নানি বাড়িতে চলে গেছে। তাদের থাকতে বলা হলেও ব্যস্ততা দেখিয়ে চলে গেছে। সিরাত ফোন নিয়ে ভিডিও কল দেয় সারাহকে। সারাহ এখন একটু একটু বই নিয়ে বসে। মাশরাফি অফিসে যাওয়া শুরু করেছে। মাত্রই তারা রাতের খাবার খেয়ে এসে বসেছে। সারাহর টেবিলে বই উল্টে পাল্টে দেখছে। অন্যদিকে মাশরাফি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। ফোনের কর্কশ শব্দে দুজনের মনোযোগ যায় সেদিকে। মাশরাফি বিছানার উপর পড়ে থাকা ফোনটা সারাহকে বাড়িয়ে রাখা হাতে তুলে দেয়। সিরাতের কল স্বাভাবিক ভঙ্গিতে রিসিভ করেই শুরুতেই ভেসে ওঠে নাহিলের মুখ। টুকটাক কথা বলে। সিরাত ফোনটা নেয়। একটা জিনিস দেখবি সারাহ? কি আপু? ফোনের ক্যামেরা ঘুরিয়ে বাবুকে দেখায়। সারাহ ভাবে কোনো প্রতিবেশীর বাচ্চা। মাশাল্লাহ, কে ও? আমার মেয়ে। তাই? ভালো তো। নাম কি? ডাকনাম রোজা। ভালো নাম নাইলাহ শেহের। আমাদের সবার নামের প্রথম অক্ষর দিয়ে একটা করে নাম। মানে? তোমার কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে সত্যি, ও আমাদের মেয়ে। একে একে সমস্ত ঘটনা খুলে বলে। সত্যি আপু, আমার বিশ্বাস হচ্ছে না। কবে আসবা রাজশাহী? আমার তো ওকে কোলে নেওয়ার জন্য হাত নিষ্পিস করছে। যাবো তো ভাইয়া, ছুটি ম্যানেজ করুক তারপর যাব। গিয়ে ওর আকিকা দিতে হবে। দ্রুত চলে আসো। ভাইয়া থাক, তোমরা 3জন চলে আসো। সে আমাদের একা যেতে দিবে না। দুই বোনের মধ্যে চলে বেশ কিছুক্ষণের আলাপ। মাঝে মাশরাফি এসে জয়েন হয়। ওপাশ থেকে কল কেটে দেয়। সারাহ চেয়ার ছেড়ে উঠে সোজা চলে যায় মাশরাফির কাছে। তার সোজাসুজি দাঁড়িয়ে। আমার একটা বাবু লাগবে। বড় হ। বাবু নেওয়ার বয়স হলে বাবু নেব। আমি তো বড়ই আছি। নিই না আমরা একটা বাবু। আপুরা যেভাবে নিয়েছে সেভাবে নিলেই তো হয়। মাশরাফি ফোন ডেকে সরাসরি তাকায় সারাহর মুখে দিকে। এক হাত টেনে বুকের উপর ফেলে থুতনি ধরে মুখটা তার মুখোমুখি করে বলে, সিরাতের বেবি হবে না, তাই ওরা বেবি অ্যাডপ্ট করেছে। আমাদের মধ্যে কারো তো সে সমস্যা নেই আল্লাহর রহমতে। তাহলে আমরা কেন বেবি অ্যাডপ্ট করব?
আপনি তো বলছেন এখন বেবি নেবেন না। তুই এখনও যথেষ্ট ছোট আর শরীরে পুরোপুরি তৈরি নয় বেবি কেয়ারার জন্য। যখন সময় হবে আমরা অবশ্যই বেবি নিব। যতগুলো চাও ততগুলোই হবে। কিন্তু আমার তো এখন এই টপিকে আমি আর কোনো কথা শুনতে চাই না। লাইট অফ করে কাছে এসো। মাসাবের কথায় সারাহর পিঠে পুরো শরীর কেঁপে ওঠে। ধীরগতিতে গিয়ে লাইট অফ করে বিছানায় আসে। মাসাবি এগিয়ে যায় স্ত্রীর নিকট। বুকে সারাহর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, আই নি প্লিজ টেক্সট এক্সিস্ট অনলি ইন ইউ। উহ, হুস, কোনো কথা না। রাতটা কাটে উন্মাদনায়, ভারী শ্বাস ও দুজনের মানবীর প্রেম মিশ্রিত স্বরে। এরপর 4 দিনের মাথায় রওনাব তার পুরো পরিবার নিয়ে হাজির হয় শিকদার বাড়িতে। বাড়ির সকলে তাদের দেখে যেমন আনন্দিত হয়েছে তেমনই অবাক হয়েছে কোলের ছোট্ট বাচ্চাকে দেখে। তাদের আসার খবর কেবল সারাহ রাবেয়া জানতো। তাই তো 2 বোন একদিন আগে চলে এসেছে। রাবেয়া ও আহসানের ঘরেও আসতে চলেছে নতুন সদস্য। 5 মাসে চলছে তার। মেয়ের এই সময়টা আজমান শিকদার আলাদাভাবেই যত্ন নিচ্ছে তার। যে কাজ একজন মায়ের করার কথা সে সকল কাজ আজমান শিকদার নিজে করেছেন। নিত্য নতুন খাবার নিয়ে আসেন। মেয়ের মুখ ফুটে বলতে দেরি হাজির করতে দেরি না। গত 2 মাস তিনি মেয়ের কাছে থেকেছেন। গতকালই মেয়েকে সাথে নিয়ে শিকদার বাড়িতে ফিরেছেন। ছেলের সাথে দূরত্ব থাকলেও মেয়ের অন্তঃপ্রাণ রাবেয়ারও বাবার প্রতি টানটা ভিন্ন। যেমনটা হয় মেয়েদের ক্ষেত্রে ছোটবেলা থেকে রৌনকের টানটা ছিল মায়ের প্রতি আর রাবেয়ার বাপের প্রতি। সকলে এসে ভিড় জমেছে বসার ঘরে। এক একজনের মনে এক এক প্রশ্ন। সবার কৌতূহল দমাতে রৌনক একে একে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে সকলের মাঝে নতুন আনন্দ ধরা দেয়। ছোট রোজাও একল ওকল করে ঘুরে ঘুরে দেখছে সব কিছু। সিরাত রোজাকে অন্যদের কাছে রেখে সে গিয়ে কোলে নেয় রাইফকে। চুমু দিয়ে ভরিয়ে তোলে ছোট্ট বাচ্চাটার মুখ। এক পর্যায়ে কেঁদে ওঠে। এই এক স্বভাব তার। অপরিচিত কারো কোলে সে যেতে চায় না, গেলেও কান্নাকাটি করে একাকার হয়ে যায়। তাকে মিথিলার কোলে দিয়ে মেয়েকে নিয়ে ঘরে যায়। সাথে করে নাহিলকেও নিয়ে যায়। লাগেজ থেকে কাপড় বের করে নাহিলের হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে বিছানায় বসে মেয়ের গায়ে জামা খুলে গা মুছিয়ে পাতলা গেঞ্জি পরিয়ে দেয়। এর মাঝে রওনা এসে হাজির হয়। আপনি একটু বসুন ওর কাছে, আমি ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও, আমি আছি আমার মাম্মার কাছে। সিরাত ফ্লাক্স নিয়ে চলে যায়। কিছু সময় পর ভেতরে আসে ফ্লাক্স ভর্তি গরম পানি নিয়ে। ফিডারে পানি নিয়ে তাদের প্রয়োজনীয় মতো ফর্মুলা দুধ দিয়ে গুলিয়ে নেয়। হাতের পিঠে নিয়ে চেক করে বিছানার কাছে ফিরে আসে। নাহিলও তার মধ্যে গোসল সেরে এসেছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে।